Good morning, dear students and viewers. Welcome to my English Center class. Hope you are well in the pandemic COVID-19 situation. This is J. Mustafizur Rahman, lecturer, Department of English, Monirampur Government College, Monirampur, Joshore. Today's presentation also for SSC first and second year, degree third year and honors second year non-credit course. Here we can see an image and two sentences also. The sentence said, I will call you tomorrow. He said that he would call me the next day. So from the images, it is also clear to us what we are going to read. Today's topic, narration or direct or indirect speech, part 3. আজকে আমরা পার্ট 3 তে দ্য বেসিক রুলস অফ প্যাসেজ ন্যারেশন এগুলো আমরা পড়ব। ইন দ্য মিন টাইম আমরা সিঙ্গেল ন্যারেশন যে সিঙ্গেল রুলসগুলো ছিল, যে 5 চেঞ্জেসের উপরে যে কনভার্টিং দ্য বেসিক 5 চেঞ্জেস, সেগুলো আমরা পড়েছি এবং আমার মনে হয় আমরা বুঝতেও পেরেছি। আজকে আমরা বেসিক যে প্যাসেজ ন্যারেশনের যে রুলসগুলো আছে সেগুলো আমরা দেখব। এই ক্ষেত্রে ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট অর ভাইস ভার্সা, অর্থাৎ আমরা যদি কোশ্চেন আমাদের যদি ডিরেক্ট টু ইনডিরেক্ট আসে, তাহলে আমরা যেটি করব, ইনডিরেক্ট টু ডিরেক্ট করার সময় জাস্ট ওটা রিভার্স করে দেবো, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা ইজিলি করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। সো আজকের বিষয় দ্য রুলস অফ প্যাসেজ ন্যারেশন। ফার্স্ট অফ অল আমরা রুলসগুলো একটু রিড আউট করবো এবং বোঝার চেষ্টা করব। প্রথমত আমাদের বলা হচ্ছে, ফার্স্টলি ফাইন্ড আউট দ্য স্পিকার, লিসেনার অ্যান্ড মুড অফ ভার্ব অফ দ্য সেন্টেন্সেস। দ্যাট মিনস আমরা জানি আমাদের প্যাসেজ ন্যারেশন একটি প্যাসেজ আকারে দেওয়া থাকে। আমরা সিঙ্গেল ন্যারেশনে যেমন আমরা খুব ইজিলি আমরা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বের স্পিকার অ্যান্ড লিসেনার খুঁজে বের করতে পারি বা দেখতে পাই। অনেক ক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনে সেটি পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেনটি ভালোভাবে রিড আউট করে খোঁজার চেষ্টা করা, ফাইন্ড আউট করার চেষ্টা করা, এবং ফাইন্ড আউট করতেই হবে যে স্পিকারটা কে এবং লিসেনারকে। আদারওয়াইজ আমাদের পক্ষে এই প্যাসেজ ন্যারেশন শুরুতেই ভুল হয়ে যাবে। সুতরাং এটি খুব মনোযোগ সহকারে আমাদেরকে পড়ে বুঝে নিতে হবে। দেন আমাদেরকে যে মুড অফ ভার্ব এখানে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি মুড অফ ভার্ব মিনস হচ্ছে টেন্স। এটি কোনটা কোন টেন্সে লেখা আছে, কোনটা কোন সেন্সে লেখা আছে, সেগুলো আইডেন্টিফাই আমাদেরকে করতে হবে ফার্স্ট অফ অল। দেন আমাদের কী করতে হবে, যে নাম্বার 2 আছে, রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের মাঝে বা শেষে থাকলে প্রথমে আনতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের শুরুতে না থেকে অনেক ক্ষেত্রে সেন্টেন্সের মাঝে থাকে, সেন্টেন্সের শেষে থাকে। এমনও দেখা যায় যে অনেক ক্ষেত্রে একদম প্যাসেজের শেষে রিপোর্টিং ভার্ব উল্লেখ থাকে। সুতরাং আমরা প্রথমেই বলছিলাম যে রিপোর্টিং ভার্বটিকে আমরা স্পিকার খুঁজে বের করব। এরপরে আমরা যখন শুরু করব প্যাসেজ ন্যারেশন করা, তখন ডিরেক্ট টু ইনডিরেক্ট করা, তখন প্রথমেই আমরা রিপোর্টিং ভার্বটিকে শুরুতেই নিয়ে চলে আসবো, সে যেখানেই থাকুক না কেন। দেন আমাদের 3 নম্বর রুলস আছে, একাধিক স্পিচ থাকলে আমরা সেক্ষেত্রে অলসো অথবা এগেইন অথবা ফার্দার অথবা অ্যাডেড এই ধরনের শব্দ বলে আমরা সেগুলো অ্যাড করব। এক্ষেত্রে দেখা যায় যে একজন বক্তা অনেক সময় একাধিক কথা বলেন বা একাধিক স্পিচ প্রদান করেন। প্যাসেজ ন্যারেশনের মধ্যে যদি করতে হয়, নেক্সট নাম্বারে ইয়েস থাকে, তাহলে আমরা কি করব? ইয়েস থাকলে নিশ্চয়ই ইয়েস লেখা যাবে না। সেই ক্ষেত্রে ইয়েস থাকলে আমরা ইয়েসের পরিবর্তে শুরুতেই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্লাস চিহ্ন দিয়ে আমাদের লেখা আছে প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট। সাবজেক্ট মিনস হচ্ছে রিপোর্টিং ভার্ব, দেন said or told that, then speech.
অর্থাৎ যদি ইয়েস অথবা নো থাকে, যেমন আমি যদি বলি হি সেইড টু মি ডু ইউ ইট, ইয়েস আই হ্যাভ ইটেন রাইস, দেন আমরা এটাকে যদি অ্যান্সার করি তাহলে আমরা লিখব হি টোল্ড মি দ্যাট। আমরা তো শর্ত এটা লিখব রিপোর্টিং ভার্ব, কিন্তু ইয়েস থাকার কারণে আমরা শুরুতে একটি জিনিস অতিরিক্ত লিখে নেব, সেটি হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমরা লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হি টোল্ড মি দ্যাট, ইজন্ট ইট? আমার মনে হয় বুঝতে পেরেছো যে যদি প্যাসেজ নারেশনে বা সিঙ্গেল নারেশনেও যদি কোথাও ইয়েস থাকে তাহলে রিপোর্টিং ভার্বের শুরুতে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দেন অ্যান্ড, দেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দেন বাকি অংশ লিখব, এবং ইয়েস আমরা লিখব না। একইভাবে নোর ক্ষেত্রে একই রুলস, সেম রুলস। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখব, এক্ষেত্রেও আমরা নো আর লিখব না, তবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভটা রিপোর্টিং ভার্বের পূর্বে লিখে নেব। নেক্সট রুল, স্যার। আমরা দেখতে পাই অনেক সময় রিপোর্টের স্পিচের মধ্যে স্যার শব্দের উল্লেখ থাকে। যদি স্যার শব্দ লেখা থাকে তাহলে আমরা যখন ডিরেক্ট টু ইনডিরেক্ট করব তখন অবশ্যই স্যার লিখব না, স্যারের পরিবর্তে আমরা হয় শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ স্যার অথবা রেসপেক্টফুলি লিখে নেব। আইদার অ্যাড্রেসিং অ্যাজ স্যার অর রেসপেক্টফুলি লিখে দেন রিপোর্টিং ভার্ব দিয়ে আমরা শুরু করব। নেক্সট, রিপোর্টের স্পিচে অ্যাড্রেস থাকলে অ্যাড্রেসিং অ্যাজ প্লাস নোটেড অ্যাড্রেস লিখতে হবে। এখানে আমরা বলি অ্যাড্রেস মিনস হচ্ছে ভোকেটিভ কেস, অর্থাৎ রিপোর্টের স্পিচের শুরুতে যদি কাউকে কখনো কোনোভাবে অ্যাড্রেস করা হয়, কাউকে কোনোভাবে সম্বোধন করা হয়, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের শুরুতেই অ্যাড্রেসিং অ্যাজ এই শব্দটি অতিরিক্ত লিখে যে শব্দে বা যে নামে তাকে অ্যাড্রেস করা হয়েছে সেই নামটি সেখানে লিখে দেবো, দেন বাকি অংশ আমরা আগে পূর্বের নিয়মে লিখে ফেলবো। সে এক্সাম্পল যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আমরা এভাবে বলতে পারি যে হি মাদার সেইড টু মি রহমান ইউ কাম হেয়ার। সো এইখানে মাদার সেইড টু মি রহমান, দিস ইজ দ্য অ্যাড্রেস। আমরা এটা অ্যান্সার ইনডিরেক্ট যখন করব তখন আমরা এইভাবে লিখব অ্যাড্রেসিং অ্যাজ রহমান, মাদার টোল্ড মি দ্যাট, দেন নেক্সট অংশ এক্সটেনশন। সো অ্যাড্রেসিংটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, যার আরেকটি নাম হচ্ছে ভোকেটিভ কেস, যেটির এই মুহূর্তে আমাদের আর দরকার হচ্ছে না। তাহলে আমরা কি কি বুঝলাম? প্রথমত আমাদের ফাইন্ড আউট করব স্পিকার, লিসেনার এবং তার যে সেন্টেন্সের মুড সেটি। দেন আমরা রিপোর্টিং ভার্বটি যদি সেন্টেন্সের শেষে বা মাঝে থাকে তাহলে সেটি প্রথমে নিয়ে আসবো। দেন একাধিক স্পিচ থাকলে আমরা অলসো, এগেন, ফার্দার এগুলো অ্যাড করব। দেন ইয়েস অর নো থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ লিখব। দেন স্যার থাকলে অ্যাড্রেসিং অ্যাজ স্যার অথবা রেসপেক্টফুলি লিখব। দেন রিপোর্টের স্পিচ যদি অ্যাড্রেস করা বোঝায়, অ্যাড্রেস শব্দ উল্লেখ থাকে, অর্থাৎ কারো নাম যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা শুরুতেই অ্যাড্রেসিং অ্যাজ লিখে সেই নামটি দিয়ে লিখেই আমরা বাকি অংশ করব। আমরা নেক্সট দেখি। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে প্যাসেজ নারেশনের মধ্যে বাই আল্লাহ, বাই গড, লাইফ অর জব এই ধরনের শব্দ উল্লেখ থাকে। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা শুরুতেই, অর্থাৎ রিপোর্টিং ভার্বের আগেই আমরা রিপোর্টিং ভার্ব লেখার শুরুর পূর্বেই আমরা লিখে নেব শোয়ারিং বাই লিখে আমাদের এখানে ডট ডট দিয়ে আছে, দ্যাট মিনস যে শব্দটি আমাদের কোশ্চেনে উল্লেখ থাকবে সেই শব্দটি লিখব। সে আল্লাহ শব্দ যদি থাকে তাহলে আমরা লিখব শোয়ারিং বাই আল্লাহ, হি টোল্ড মি দ্যাট, লাইক দ্যাট। Next number, if present participle phrase is in reporting verb of direct speech, it will be replaced at the beginning of indirect speech. অনেক সময় আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ রিপোর্টিং ভার্বে দেখতে পাই। অনেক সময় সেটি রিপোর্টিং ভার্বের মাঝে থাকতে পারে অথবা রিপোর্টিং ভার্বের শেষে থাকতে পারে। সেই ক্ষেত্রে রুলস হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটিকে যখন অ্যান্সার লেখা শুরু করব তখন রিপোর্টিং ভার্বের শুরুতে সেটি লিখে নেব। দেন আমরা রিপোর্টিং ভার্বটি অর্থাৎ হি টোল্ড মি দ্যাট লিখে আমরা বাকি অংশ শেষ করব। তো প্রেজেন্ট পার্টিসিপল কি এটি আমাদের একটু জানতে হবে। এখানে লেখা আছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সো উই নো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, ইটস এ ভেরি ইজি টার্ম, এটি হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজি দিলে যদি ওই ভার্বটি সেন্টেন্সে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমরা ফ্রেজের সংজ্ঞা জানি যে এক
একাধিক ওয়ার্ডস মিলে একটি ফ্রেজ হয় যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব অথবা কোনো সাবজেক্ট থাকে না, দ্যাট ইজ কল্ড ফ্রেজ। দেন আমরা এই কথা বলতে পারি যখন কোনো আইএনজিযুক্ত ভার্ব একাধিক শব্দ নিয়ে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ছাড়াই গঠিত হয় তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। নেক্সট নাম্বার, if at the end of assertive sentence is note of interrogative, sentence will be started with being surprised and sense the sentence as like as interrogative sentence। অর্থাৎ আমরা জানি যে মার্কস অফ ইন্টারোগেশন যেটা আছে, আমাদের যেটা বলে জিজ্ঞাসা চিহ্ন, এটি সাধারণত ব্যবহৃত হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু আমরা দেখি ন্যারেশনের ক্ষেত্রে মাঝে মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষেও এই ইন্টারোগেটিভ যে মার্কসটি আছে, এই পাংচুয়েশন মার্কসটি দেওয়া থাকে। তাহলে কি করব? ডোন্ট ওয়ারি, সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এরকম থাকলে আমরা রিপোর্টিং ভার্বের শুরুতে একটি অতিরিক্ত ওয়ার্ডস যোগ করব, সেটা হচ্ছে বিং সারপ্রাইজড। বিং সারপ্রাইজড এই শব্দটি, এই শব্দদ্বয় লেখার পরে আমরা পুরো সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী সেটি আমরা পরিবর্তন করব। আমরা ইতিমধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে গঠিত হয় এবং তার কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো শিখেছি। আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আস্কড, ইফ এগুলো দিয়েই পরিবর্তন করে ফেলব। দেন পূর্ণাঙ্গ সেন্টেন্স না থাকলে ভাব বুঝে পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে হবে। এটি একটি ইম্পর্টেন্ট রুলস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ইনফর্মালি কথা বলি, সাধারণত প্যাসেজগুলোর মধ্যে ইনফর্মাল কথোপকথন হয়। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি হ্যাভ ইউ ইটেন রাইস, সে যদি বলে আইট, অ্যান্সার যদি বলে আইট অর আই হ্যাভ ইটেন, দেন সে কিন্তু রাইসটি বলি নাই, দ্যাট মিন্স সেন্টেন্সটি অপূর্ণাঙ্গ থেকে গিয়েছে, সেন্টেন্সটি পূর্ণাঙ্গ না। কিন্তু আমরা প্যাসেজ পড়লে বুঝতে পারবো যে এই সেন্টেন্সের বাকি অংশটি কী বলতে চেয়েছিল, সেটি বুঝে নিয়ে সেটি লিখে পূর্ণাঙ্গ আকারে আমাদেরকে অ্যান্সারে লিখতে হবে। দ্যাট ইজ দ্য রুলস। পূর্ণাঙ্গ সেন্টেন্স না থাকলে ভাব বুঝে পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে হবে। আমার মনে হয় আমি এটি বুঝতে পেরেছি। দেন নেক্সট রুলস হচ্ছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বে ক্রাইড, মাটার্ড, রিপ্লাইড, আস্কড, এছাড়াও অনেক সময় দেখা যায় অন্ডার, এই ধরনের শব্দ থাকে। এই ধরনের শব্দ যদি রিপোর্টিং ভার্বে থাকে তাহলে এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না, এগুলোই রেখে দিতে হবে। সে আমরা যখন লিখি হি সেইড, আমরা লিখি টোল্ড, আস্কড, অ্যাডভাইসড, কমান্ড, রিকোয়েস্টেড, এক্সক্লেমড। বাট যদি সেইডের পরিবর্তে সেইড না লিখে অন্য কোনো শব্দ লেখা থাকে, সেই ক্ষেত্রে ওই শব্দটিকেই আমাদের ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় লিখতে হবে, নতুন করে অন্য কোনো শব্দ লেখা যাবে না। নেক্সট নাম্বার, if there is no reporting verb in direct speech, অর্থাৎ বলা হচ্ছে যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব না থাকে, এটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিপোর্টিং ভার্ব নাই। আমরা যেটা বললাম হি সেইড টু মি, মাদার সেইড টু মি, ফাদার সেইড টু মি, এরকম থাকবে না। যদি না থাকে তাহলে আমাদের কী করতে হবে, তাহলে অপশন হচ্ছে আমাদেরকে একটি রিপোর্টিং ভার্ব তৈরি করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের গ্রামাটিশিয়ানরা যে ধরনের রিপোর্টিং ভার্ব হওয়া উচিত সেটি তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে দ্য স্পিকার সেইড টু দ্য পারসন। ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। এটা তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। যদি কোনো প্যাসেজের মধ্যে রিপোর্টিং ভার্ব না দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে এটি অ্যাড করে নিতে হবে। দ্য স্পিকার সেইড টু দ্য পারসন, এটিকে তোমাকে রিপোর্টিং ভার্ব হিসেবে লিখতে হবে এবং এভাবে তোমাকে ইনডিরেক্ট স্পিচ শুরু করতে হবে। আফটার অল মোটামুটি এই রুলসগুলো যদি তোমরা কভার করতে পারো, দেন ইউ ক্যান ইজিলি সলভ দ্য প্যাসেজ ন্যারেশন। সো ডোন্ট ওয়ারি, জাস্ট ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রাই টু মেমোরাইজ অলসো। আমরা এখন কিছু এক্সেপশনাল বিষয় নিয়ে কথা বলবো, যেগুলোর আমরা আমরা যে পরপর 3টা ক্লাস নিয়েছি, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3, যার যে অনেকগুলো রুলস আমরা পড়েছি, কিন্তু সেই রুলসগুলোতে যেগুলো রুলসগুলোর মধ্যে আসে নাই সেরকম কিছু এক্সেপশনাল জিনিস আমরা এখন দেখব। বাট দিস আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউর এক্সাম। কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় দেখা যায় পরীক্ষায় তোমাদের কোশ্চেনের মধ্যে থাকে, সুতরাং আমরা এগুলো একটু দেখে নিই।
ফার্স্ট অফ অল হি সেইড টু মি থ্যাংক ইউ। যদি থ্যাংক ইউ থাকে রিপোর্টেড স্পিচ হিসেবে, সেই ক্ষেত্রে এই রিপোর্টেড স্পিচটা রিপোর্টিং ভার্বের সেইড টুর পরিবর্তে ব্যবহৃত হয়। সে আমরা এখানে দেখছি হি থ্যাঙ্কড মি। থ্যাংক শব্দটা সেইড টুর পরিবর্তে এসে এটা পাস্ট ফর্ম হয়ে গেছে থ্যাঙ্ক মি। আমাদের এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব যে থ্যাংক ইউ থাকলে আমরা ওটা রিপোর্টিং ভার্বে লিখে দেবো হি থ্যাঙ্কড মি। নেক্সট হি সেইড গুড বাই মাই ফ্রেন্ড। যদি গুড বাই থাকে রিপোর্টেড স্পিচে, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে বেড ইউজ করব, বেড। আর যদি অ্যাড্রেসিং থাকে তাহলে সেটিকে আমরা আগে নিয়ে চলে আসবো, যেমন হি বেড হিজ ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ। দেন গুড বাই। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কনজাংশনের ব্যবহার হয় নাই, অন্য কোনো কিছু ব্যবহার হয় নাই, কোনো টেন্সের পরিবর্তন নাই, এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে গুড বাই থাকলে আমরা কি লিখতে পারি? গুড বাই থাকলে আমরা লিখব বেড, বেড। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। দেন বাকি অংশ। নাম্বার 3, হি সেইড টু মি গুড মর্নিং, গুড ইভিনিং অর গুড নাইট। এ ধরনের যদি সম্বোধন থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমার রুলস হচ্ছে সেইড টুর পরিবর্তে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা উইশড লিখব, উইশড, উইশড। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলোর পরিবর্তে আমরা উইশড লিখব। দেন অবজেক্ট, দেন নেক্সট। অর্থাৎ এখানেও আমাদের কোনো কনজাংশন বা প্রয়োজন নাই। আমরা জাস্ট রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ লিখে আমাদের যেটা বলে আমাদেরকে অ্যাড্রেস করা হয়েছিল, যেটিগুলো সম্বোধন করা হয়েছিল, সেই শব্দটি আমরা লিখে দেবো। সে এখানে আমরা লিখেছি হি উইশড মি গুড মর্নিং। নেক্সট নাম্বার রুলস, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অলসো। রানা সেইড টু হিম ইউ আর ফুল, ম্যাড, স্মার্ট, হিউমরিস্ট। অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা অনেককে অনেক কিছু বলে ইনভাইট করি বা ডাকি, যেমন ইউ আর ফুল, তুমি একজন বোকা। ইউ আর ম্যাড, ইউ আর স্মার্ট, ইউ আর হিউমরিস্ট। যদি কখনো কাউকে এইভাবেই অ্যাড্রেস করা হয়, সেই ক্ষেত্রে আমরা সেইড টুর পরিবর্তে আমরা কল শব্দ লিখব। সেইড টুর পরিবর্তে ইনস্টেড অফ সেইড টু কল, ইউ ক্যান অলসো ওয়াস ইট called. Then Rana called him. Then যে শব্দটি বলে তাকে বলা হয়েছিল, যে অ্যাডজেক্টিভটি তাকে দেওয়া হয়েছিল, দিজ আর অ্যাডজেক্টিভ। আমরা জাস্ট সেই অ্যাডজেক্টিভটি লিখে দেবো, যেমন ফুল অর ম্যাড বা স্মার্ট বা হিউমরিস্ট, লাইক এটসেট্রা। তাহলে আমরা এক্সেপশনাল কেসের মধ্যে এখানে 4টি রুলস দেখলাম। একটি হচ্ছে থ্যাংক ইউ থাকলে কি লিখবো? আমরা রিপোর্টিং ভার্বে থ্যাংকটা লিখে দেবো। গুড বাই থাকলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে বেড লিখবো। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলো থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেইড টুর পরিবর্তে আমরা উইশ লিখব। অ্যান্ড ফাইনালি আমাদের যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ থাকে, সেই ক্ষেত্রে আমরা সেইড টু অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে কল লিখব। দেন উক্ত অ্যাডজেক্টিভটি লিখে দেবো। আমার মনে হয় এটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সটে যেতে পারি। ইভ্যালুয়েশন অর এক্সারসাইজ। আমরা ন্যারেশন শেষ করে ফেলেছি বলা চলে। তো আমরা যা পড়েছি এবং যা করেছি তার আলোকে আমরা এখন একটি এক্সারসাইজ করব। আমরা একটি প্যাসেজ ন্যারেশন এক্সারসাইজ এখানে দেখব। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে। দেখা যাক। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস? হি সেইড, ইয়েস স্যার, উই থিঙ্ক সো। Learn to be industrious from your boyhood, said the teacher. Then, thank you, sir. Have a long life, said the teacher. আমরা প্যাসেজটি পড়লাম। আমরা প্যাসেজে আমাদের প্রথম কাজ ছিল কি? আমরা প্রথম স্পিকার এবং লিসেনার খুঁজে বের করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্যাসেজের স্পিকার দ্য টিচার অ্যান্ড দ্য লিসেনার দ্য স্টুডেন্ট। সো আমাদের এখানে খুঁজতে কোনো সমস্যা হয় নাই, আমরা এটিকে খুব ইজিলি পেয়ে গিয়েছি। আমরা এটি শুরুতে লিখতে পারবো। দেন আমরা প্রথম সেন্টেন্স যেটি আছে, ডু ইউ থিঙ্ক দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটি একটি সেন্টেন্স, এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটি অংশ হচ্ছে প্রভার্বস, আরেকটি অংশ ইন্টারগেটিভ ফর্মে লেখা আছে। তো আমরা এটি কীভাবে লিখব, কীভাবে করব, আমরা একটু মনে মনে করি। আমরা করে আমরা মিলিয়ে দেখি। আমরা যেটা করলাম আমরা দেখার চেষ্টা করে দেখি আমরা কী লিখছি।
যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল আমরা কি লিখলাম, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট ইফ ইউ সেকেন্ড পারসন, সো দ্য অবজেক্টের সঙ্গে পরিবর্তন, দ্য স্টুডেন্ট হি এস দিয়ে আমরা এটাকে বুঝিয়ে দিয়েছি যে স্টুডেন্টকে বোঝানো হয়েছে। থিঙ্ক, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আমরা জানি করসপন্ডিং টেন্স আছে তার ফার্স্ট ইনডিফিনাইট, সো থিঙ্ক, থট, and then industry is the key to success. We know this is the proverb, universal truth, so এর কোনো পরিবর্তন হবে না, এর টেন্সের পরিবর্তন করা যাবে না, যেটি আছে সেটি আমরা লিখে ফেলেছি। Then he said, next sentence, he said, yes sir, we think so. আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট সে এগেইন আবার কোয়েশ্চেন করতেছে, সে বলছে যে হ্যাঁ স্যার আমরা এটি বুঝতে পেরেছি, সুতরাং নিশ্চয়ই এটি একটি উত্তর, অ্যান্সার। আমরা জানি ইয়েস থাকলে কি লিখতে হয়, স্যার থাকলে কি লিখতে হয়, আমরা একটু দেখে নিই। আমরা এখানে লিখছি হি রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, অ্যান্সার কেউ কোশ্চেন করলে তার উত্তরের ক্ষেত্রে আমরা রিপ্লাইড ইউজ করি, আর যেহেতু স্যার আছে সুতরাং হি রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট দে থট সো। এক্ষেত্রে ইয়েস শব্দটি আমরা অ্যান্সার এখানে লিখি নাই, বাট এটি আমরা লিখতে পারি। আমরা যদি লিখতাম এটা he respectfully replied in the affirmative that, সেটিও হতো, কোনো সমস্যা ছিল না। তাহলে আমরা সেইভাবে যদি বলি তাহলে আমরা বলতে পারি he respectfully replied in the affirmative that they thought so। এখানে আমরা উই আছে আমাদের পার্সন, উইটা হলো ফার্স্ট পার্সন প্লুরাল, আর উইটা যেহেতু ফার্স্ট পার্সন সুতরাং এটি পরিবর্তন হবে সাবজেক্টের সঙ্গে, আর সাবজেক্ট আছে হি, বাট হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার, সুতরাং এখানে পার্সনের একটি সমস্যা দেখা দিয়েছে। এই কারণে যেহেতু এটা প্লুরাল সেহেতু আমাকে এটি প্লুরাল করতে হয়েছে। আমরা জানি থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দেই, সো আমরা এখানে দে ইউজ করেছি। আর থিঙ্ক, দিস ইজ দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট, সো আমরা তার পাস্ট ইনডিফিনাইট ইউজ করেছি। সো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট, দে থট সো। The next part, learn to be industrious from your boyhood, said the teacher then. আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে এর রিপোর্টিং ভার্ব অংশটি শেষে লেখা। আমরা বলেছিলাম যদি রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের মাঝে অথবা শেষে থাকে তাহলে সেই অংশটিকে প্রথমে আনতে হবে, দেন আমাদের বাকি অংশটি করতে হবে। এখানে আমরা দেখছি লার্ন টু বি ইন্ডাস্ট্রিয়াস ফ্রম ইউর বয়হুড, দিস ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস নিশ্চয়ই আমরা জানি, আমরা একটু দেখি, মিলিয়ে দেখি তার সঙ্গে। দ্য টিচার অ্যাডভাইসড, আমরা জানি এটি অ্যাডভাইসড শিক্ষক উপদেশ দিয়েছিলেন, কারণ এটি যেহেতু শিক্ষক বলেছেন সুতরাং এটির উপদেশ। দেন ইম্পারেটিভ সেন্টেন্স কমার পরিবর্তে টু, দিস ইজ টু, দেন দ্য বেস্ট ফর্ম অফ ভার্ব লার্ন টু বি ইন্ডাস্ট্রিয়াস ফ্রম ইয়োর বয়হুড, দিস ইজ দ্য পারসন অফ সেকেন্ড পারসন, অবজেক্টের সঙ্গে পরিবর্তন, অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট সুতরাং হিজ, দেন বয়হুড। আর দেন দিস ইজ দ্য অ্যাডভার্ব, এটি আমরা শুরুতে লিখে দিয়েছি। থ্যাংক ইউ স্যার, হ্যাভ আ লং লাইফ, সেড দ্য টিচার। এখানে একটু জটিল মনে হলেও এটি জটিল না। থ্যাংক ইউ স্যার, এটি কে বললো আমাকে? আমরা দেখতে পারলাম যে উপরের সেন্টেন্সে শিক্ষক স্টুডেন্টকে উপদেশ দিয়েছে, উপদেশ দেওয়ার পরে এই বাক্যটি কে, এই স্পিচটি স্টুডেন্ট টিচারের প্রতি ব্যবহার করেছে, বাট এখানে রিপোর্টিং ভার্বটি নাই। যদি এইরকম ক্ষেত্রে কোনো হয় রিপোর্টিং ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা আগে পড়েছিলাম যে দ্য স্পিকার সেড টু দ্য পারসন লিখতে, আমি সেটিও লিখতে পারি। আবার আমরা এই প্যাসেজের দিকে লক্ষ্য করলে আমরা যেহেতু এখানে দেখছি একটি কথোপকথন চলছে ছাত্র এবং শিক্ষকের মধ্যে, তো আমরা এখানে দ্য স্টুডেন্টও লিখতে পারি। আমরা দেখি একটু, যেহেতু স্যার আছে আমরা সুতরাং আমরা অ্যাড্রেসিং অ্যাজ স্যার লিখেছি শুরুতে, দেন হি স্টুডেন্ট এস রেসপেক্টফুলি, যেহেতু স্যার রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম, আমরা দেখতে পাচ্ছি এটি আমরা হিম ইজ টিচার হিয়ার, সো টি। আর আমরা জানি যে থ্যাঙ্ক থাকলে এটা আমাদের রিপোর্টিং ভার্বের সেইটির পরিবর্তে ব্যবহার হয়ে যায়, সেটি আমরা এখানে ব্যবহার করেছি। দেন হ্যাভ আ লং লাইফ, সেড দ্য টিচার। আমরা দেখতেছি লাস্ট সেন্টেন্সটি, লাস্ট স্পেসটি এটি শিক্ষক নিজেই প্রদান করছেন, সুতরাং এই ক্ষেত্রে আমাদের আর কোনো অসুবিধা নাই রিপোর্টিং ভার্বটি খুঁজে পাওয়ার। আমরা দেখি আমরা কীভাবে এটা করতে পারি। আমরা দেখছি যেহেতু হ্যাভ আ লং লাইফ, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক স্টুডেন্ট বলছে তুমি দীর্ঘজীবী হও,
সুতরাং এটি একটি উইশড, আমরা দেখছি দ্য টিচার উইশড হিম, দ্য টিচার উইশড হিম, দিস ইজ দ্য অপটেটিভ সেন্টেন্স, দ্য টিচার উইশড হিম দ্যাট হ্যাভ আ লং লাইফ, এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে, হি হ্যাড আ লং লাইফ, হ্যাভ আছে প্রেজেন্ট ফর্ম, সো ফার্স্ট ফর্ম হ্যাড। দিস ইজ অল। আমার মনে হয় এটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় যদি আরও দু একটি এরকম করো তাহলে এটি ক্লিয়ার হয়ে যাবে। দেন হোমওয়ার্ক, আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে আরেকটি প্যাসেজ দিয়েছি, তোমরা এটি বাসায় করতে পারবে। এটি করে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, অথবা তোমরা আমাকে যে কোনো বিষয়ে আস্ক করতে পারবে। সো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। সো নো মোর টুডেস ক্লাস ইন শেয়ার, সি ইউ এগেইন, আল্লাহ হাফেজ।